ডায়াবেটিস রোগীদের ভাতের পরিবর্তে রুটি বা ওটস কি বেশি লাভদায়ক, বা আতপ চাল বা সেদ্ধ চালের মধ্যে ডিফারেন্স কি? ঠান্ডা ভাত বেটার না গরম ভাত বেটার, বিজ্ঞান কি বলছে সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি আপনি দেখুন। আপনার কি সুগার আছে আর আপনি ভাত খাচ্ছেন আর এটা ভাবছেন যে ভাতের জন্য আপনার সুগার বাড়ছে? তাহলে সমস্যাটা হয়তো বা ভাতে না, সমস্যাটা হচ্ছে ভাত খাওয়ার ভুল পদ্ধতি। আপনার যদি ডায়াবেটিস থাকে অ্যান্ড ডাক্তারবাবু যদি আপনাকে বলছেন যে আপনি ভাত বন্ধ করুন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখুন। একজন কার্ডিওলজিস্ট এবং একজন ডাক্তার হিসেবে 25 বছর থেকে আমি প্র্যাকটিস করছি। আজ আমি আপনাদের বলবো কোন 5টি নিয়মে ভাত খেলে আপনার সুগার বাড়বে না যদি আপনার ডায়াবেটিস থাকে তবু। তো আমাদের ভারতবর্ষে 7.5 কোটিরও বেশি ডায়াবেটিস রোগী আছে, আর আমরা বাঙালিরা ডেইলি ভাত খাই। 20 কোটি বা তারও বেশি লোক প্রতিদিন আমরা ভাত খাচ্ছি। আর এই দুটো যে পরিসংখ্যান, এই দুটো পরিসংখ্যানের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা আছে, একটা বড় মিসকনসেপশন আছে। আর মিসকনসেপশনটি হচ্ছে ডায়াবেটিস যদি আমার থাকে, ভাতের পরিবর্তে যদি আমি রুটি বা ওটসে আমি শিফট করছি, তাহলে আমার সুগার কন্ট্রোলে থাকবে। আমরা সবাই জানি যে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে একটা সূচক যেটা ইন্ডিকেট করছে কোন খাবার খেলে সুগার কতটুকু রেইজ করবে। যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি, সেই খাবার তত বেশি সুগার রেইজ করা। তো ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স 70-এরও বেশি, তার মানে এটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, মানে এটা খেলে সুগার আপনার রেইজ করবে। কিন্তু আপনি কি জানেন, বা জানলে হয়তো বা আপনি অবাক হবেন, ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ভাতের তুলনায় বেশি। ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স 80-র আশেপাশে। আর ওটস বলতে আমরা বলছি যে ওটস সাধারণত আমরা ব্যবহার করি, যেটা ইনস্ট্যান্ট ওটস, বাজারে যেটা বহুল প্রচলিত বা দৈনন্দিন জীবনে আমরা যেটা ব্যবহার করছি ওটস, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস। ওটস ডিফারেন্ট টাইপের হয়, একটা হচ্ছে রোলড ওটস, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস, একটা হচ্ছে স্টিল কাটস ওটস। তো আমরা যেটা সাধারণত ব্যবহার করি সেটা হচ্ছে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস, যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। তো নিশ্চয়ই ভাতের পরিবর্তে যদি আপনি ওটসে শিফট করছেন, তাহলে সেটা আপনার জন্য বেটার অপশন না। অনেকে আবার রুটিতে শিফট করছেন। অনেক পেশেন্ট আমার কাছে আসেন যারা এসে বলছেন যে ডাক্তারবাবু, আমি তো ভাত খাই না, আমার সুগার বেশি আছে, আমার ওজন বেশি আছে, আমি রাত্রিবেলা রুটি খাই, আমি বছরের পর বছর রুটি খাচ্ছি, তবুও আমার সুগার কন্ট্রোল থাকছে না। তো এখানে বলে রাখা ভালো, রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স বা হোল হুইটের, গমের গ্লাইসেমিক ইন্ডেক্স যদিও ভাতের তুলনায় একটু কম, ভাতের 70 বা 80-র আশেপাশে, সেখানে রুটির অ্যারাউন্ড 60 থেকে 65। তো সেটাও মোটামুটি মাঝারি বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের পর্যায়ে পড়ছে। কিন্তু রুটির অন্য একটা প্রবলেম আছে। রুটির প্রবলেম হচ্ছে গ্লুটেন নামের একটা প্রোটিন। যে কোনো গমের জিনিসে গ্লুটেন নামের একটা প্রোটিন থাকে, যেটা আমরা অনেকেই সহ্য করতে পারি না, যেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লুটেন ইনসেন্সিটিভিটি। আমার নিজেরও গ্লুটেন ইনসেন্সিটিভিটি আছে, মানে যে কোনো গমের জিনিস খেলে আমি সেটা হজম করতে পারি না। সেটা আটা ভাত হতে পারে, সেটা ময়দা হতে পারে, সেটা ডালিয়া হতে পারে, সেটা সেমাই হতে পারে, সেটা সুজি হতে পারে। তো সেটা খেলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে যাদের গ্লুটেন সেন্সিটিভিটি আছে। কারো পেটে ব্যথা হতে পারে, কারো গ্যাস অম্বল হতে পারে, কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে, কারো ডায়রিয়া হতে পারে, কারো আবার জয়েন্টের প্রবলেম, আর্থ্রাইটিস, একজিমা, বিভিন্ন বা ব্রেইন ফগ, ফ্যাটিক লাগা, ওগুলো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেটা হচ্ছে গ্লুটেন সেন্সিটিভিটি। যেটা আমাদের মধ্যে অনেকেরই কিন্তু গ্লুটেন সেন্সিটিভিটি আছে। তার জন্য অনেক পেশেন্ট এসে আমাকে বলেন কি ডাক্তারবাবু, রুটি খেলে আমার গ্যাস অম্বল হয়, আমার পেটে ব্যথা হয়। তো তার জন্য ভাতের পরিবর্তে যদি আপনি রুটিতেও সুইচ অফ করছেন, সেটাও কিন্তু আপনার জন্য বেটার অপশন। তাই আমরা অলরেডি জেনে নিলাম কি ভাতের পরিবর্তে আপনি ওটস বা রুটি যদি শিফট করছেন এটা ভেবে যে আপনার সুগার কন্ট্রোলে থাকবে, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা বেটার অপশন না। তাহলে আপনাকে যদি ভাত খেতে হয়, তাহলে কি ভাত খাবেন? কারণ সব ভাত কিন্তু সেম না। আমি যেটা অলরেডি ডিসকাস করলাম
যে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তো সেটার অ্যাকচুয়ালি সাদা ভাত বা হোয়াইট রাইস বা আতপ চাল। আমরা নর্মালি যেটা ভাত খাই সেটা হচ্ছে আতপ চাল, যেটা ঝকঝকে দেখতে হয় বা খেতেও ভালো হয়, কিন্তু সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। রান্নার ধরনের উপর ডিপেন্ড করছে, কিন্তু কখনো কখনো সেটা 80-এরও বেশি হতে পারে। তো তার জন্য আতপ ভাত, আতপ চাল যতটুকু সম্ভব মিনিমাম রাখাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। তার পরিবর্তে আপনি যদি সেদ্ধ চাল ব্যবহার করছেন বা আপনি যদি ইন্ডিয়ান বাসমতি রাইস ব্যবহার করছেন, সেটা কিন্তু আপনার জন্য বেটার। কারণ সেদ্ধ চাল বা ইন্ডিয়ান যেটা বাসমতি রাইস, লং গ্রেন যেটা বাসমতি রাইস, সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু লো থেকে মাঝারির মধ্যে, মানে আতপ চালের তুলনায় সেটা অনেকটাই কম। তার জন্য আতপ চাল যতটুকু আপনার সুগার বাড়াবে, আপনার সেদ্ধ চাল বা ইন্ডিয়ান ব্র্যান্ডের বাসমতি রাইস কিন্তু ততটুকু আপনার সুগার বাড়াবে না। তার সঙ্গে আপনি মাঝে মধ্যে আপনি ব্রাউন রাইসও নিতে পারেন বা অন্যান্য রাইস যেমন ব্ল্যাক রাইস বা রেড রাইস নিতে পারেন। তো সব রাইসের, সব ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু সমান না। তো তার জন্য আপনি মাঝে মধ্যে আপনি রোটেট করে খেতে পারেন। কখনো সেদ্ধ ভাত খেলেন, কখনো আপনি ইন্ডিয়ান ব্র্যান্ডের বাসমতি লং গ্রেন নিতে পারেন, কখনো কখনো ব্রাউন রাইস নিতে পারেন, কখনো কখনো আপনি আবার ব্ল্যাক রাইস বা রেড রাইস নিতে পারেন। তো আমরা অলরেডি জেনে নিলাম বিভিন্ন রাইস সম্পর্কে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা শুনলে হয়তো আপনি অবাক হবেন। আমরা সাধারণত ভাবি যে গরম গরম ভাত যেটা থেকে ধোয়া উঠছে সেটা আমাদের জন্য ভালো, আর যেটা ঠান্ডা ভাত বা বাসি ভাত, একদিন পুরনো যেটা হয়ে গেছে ভাত, সেটা স্বাস্থ্যের জন্য ভালো না। বিজ্ঞান কি বলছে সেটা নিয়ে? বিজ্ঞান কিন্তু বলছে তার ঠিক উল্টোটা। সায়েন্স বলছে যখনই ভাত আমরা ঠান্ডা করছি বা বাসি ভাত খাচ্ছি, সেটাতে একটা নির্দিষ্ট উপাদান তৈরি হয়, একটা নির্দিষ্ট কার্বোহাইড্রেট তৈরি হয়, যার নাম হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্চ। আর এই রেজিস্ট্যান্স স্টার্চ আমরা সহজে হজম করতে পারি না। তার মানে হচ্ছে যখনই আমরা রেজিস্ট্যান্স স্টার্চ খাচ্ছি, যেহেতু আমরা সেটা হজম করতে পারছি না, তার জন্য আমাদের যে রক্তে যে শর্করা যেটা গ্লুকোজ রেইজ যেটা হয় সেটা ততটুকু হয় না। তার মানে আমাদের ব্লাড সুগার রেইজ ততটুকু হয় না। আর রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের ব্লাড সুগার রেইজ করায় না, নাম্বার ওয়ান। সেকেন্ড, রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের পেটের ব্যাকটেরিয়ার জন্য ভালো, আমাদের হজম করতে সাহায্য করছে। অ্যান্ড থার্ড, সেটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তো রেজিস্ট্যান্স স্টার্চ এই গুণাগুণগুলো আছে। তো তার জন্য একটা ঠান্ডা ভাতে যতটুকু রেজিস্ট্যান্স স্টার্চ আছে, একটা গরম ভাতে কিন্তু তুলনামূলক অনেক কম রেজিস্ট্যান্স স্টার্চ আছে। ভাত রান্না করে ঠান্ডা করলে, ফ্রিজে রেখে ঠান্ডা করলে, সেটাতে রেজিস্ট্যান্স স্টার্চ 3.5 গুণের বেশি হয়। তো তার জন্য আপনি কখনো কখনো ঠান্ডা ভাত খেতে পারেন। ইনফ্যাক্ট আমাদের পূর্বপুরুষরা যারা খেতে খামারে কাজ করতেন, কৃষি কাজ করতেন, ওরা কিন্তু সকালবেলা উঠে পান্তা ভাত খেতেন। কারণ পান্তা ভাত বেসিক্যালি আর কিছুই না, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্চ। আর সেটাতে আমাদের সুগার বাড়ায় না, আমাদের পেটের জন্য ভালো, আমাদের বডিতে ইনসুলিন সেন্সিটিভিটি তৈরি হয়। তো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে 5টা নিয়ম, যে নিয়ম মেনে চললে আপনার ব্লাড সুগার কন্ট্রোল থাকবে, ডায়াবেটিস যদি আপনার থাকে তবুও আপনার ওজনও নিয়ন্ত্রিত থাকবে। তার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে আপনি প্রোটিন খান। ভাত খাওয়ার আগে একটু প্রোটিন খান। আমরা ভারতীয়রা কিন্তু প্রোটিন ডেফিশিয়েন্ট। রিসেন্টলি একটা স্টাডিতে দেখা গেছে, আইসিএমআর স্টাডিতে, যে আমাদের খাবার দাবারে প্রোটিনের খুব ঘাটতি আছে, আর আমাদের খাবার দাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব বেশি, আর সেটা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, ক্রনিক রোগের। তো তার জন্য ভাত খাওয়ার আগে যদি আমরা একটু প্রোটিন নিতে পারি, যেমন সামান্য মাছ বা মাংস বা ডিম বা পনির বা মাশরুম বা ডাল, তো খাওয়ার আগে যদি আমরা প্রোটিন নিই, আমাদের ভাত থেকে যে সুগারটা রেইজ করে সেটা কিন্তু 23% পর্যন্ত কমিয়ে দেয়। তো ভাত খাওয়ার আগে সামান্য আপনি প্রোটিন নিন, রুল নাম্বার 1 সেটা বলছে। রুল নাম্বার 2 কি বলছে? রুল নাম্বার 2 বলছে ভাত খাওয়ার আগে একটু শাকসবজি খান। সেটা পটল, উচ্ছে, ঝিঙ্গে, কুমড়ো, লাউ, যে কোনো কিছু হতে পারে। কারণ শাকসবজিতে যে ফাইবার থাকে, সেই ফাইবারটা আমাদের পাকস্থলিতে গিয়ে একটা আস্তরণ তৈরি করে, আর যেটা থেকে আমাদের ব্লাড সুগার রেইজ হয় না যখন আমরা ভাত খাই তখন। তো ভাত খাওয়ার আগে আপনি শাকসবজি খান, সেটা আমাদের ব্লাড সুগার যেটা রেইজ করার যেটা টেন্ডেন্সি ভাত খাওয়ার পর, সেটা 30 থেকে 40% পর্যন্ত সেটা কমিয়ে দেয়।
রুল নাম্বার 3, কতটুকু আপনি খাবেন, সেটা হচ্ছে ফিস্ট রুল, মানে আমাদের হাতের মুঠোর রুল। আমাদের হাতের মুঠোতে যত ভাত আসবে কুকড রাইস, ততটুকু আপনি খান একবার। ডেইলি 2বারের বেশি ভাত খাবেন না। তো পরিমাণ আপনাকে নির্ধারণ করতে হবে। ফিস্ট রুল, আপনার হাতের মুঠোয় যতটুকু আসবে ততটুকু আপনি খাবেন। 4 নাম্বার 4 রুল কি বলছে, আপনি কখন ভাত খাবেন, দিনের বেলা খাবেন না রাত্রির বেলা খাবেন। রাত্রির বেলা কিন্তু আমাদের বডি একটু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। তার মানে সেম খাবার দাবার সকালে খেলে যতটুকু আপনার সুগার রেজ করবে, সেম খাবার দাবার রাত্রির বেলা খেলে আপনার সুগার কিন্তু আরও অনেক বেশি রেজ করবে, কারণ আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো তার জন্য ভাত খেলে আপনি দুপুরবেলা খান। দুপুরবেলা 12টা থেকে 2টোর মধ্যে হচ্ছে আইডিয়াল টাইম ভাত খাওয়ার। সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা 8টার পর থেকে ভাত খাওয়া অ্যাভয়েড করুন। ভাত যদি আপনাকে খেতে হয় একটু আগে ভাগে খান, পরিমাণ একদম কম থাকবে। তো দিনের বেলা খান, রাত্রিবেলা যতটুকু সম্ভব অ্যাভয়েড করুন। আর কি ভাত খাবেন সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। রুল নাম্বার 5 কি বলছে, রুল নাম্বার 5 বলছে খাওয়ার পর একটু হাঁটুন। সেই হাঁটা চলা আপনাকে বাইরে যেতে হবে না, প্রতিবার খাওয়ার পর আপনি 10 থেকে 15 মিনিট হাঁটলেই যথেষ্ট। আপনি বাড়িতেই হাঁটুন। হাঁটাচলা করলে কি হবে, আমাদের যে পায়ের মাংসপেশি আছে, সেই পায়ের মাংসপেশি আমাদের যেটা ব্লাড গ্লুকোজ, সেই ব্লাড গ্লুকোজটা শুষে নেয়। তার জন্য খাওয়ার পর ভাত ঘুম দেবেন না, খাওয়ার পর আপনি হাঁটুন, 10 থেকে 15 মিনিট হাঁটুন। সেটাতে আপনার ব্লাড সুগার 15 to 17% ডিক্রিজ হবে। তো এই 5টি নিয়ম যদি আপনি মেনে চলছেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকবে, যদিও আপনার ডায়াবেটিস থেকে থাকে তবু। তো আপনি আমাদের কমেন্ট করে জানান যে এর মধ্যে কোন জিনিসটা আপনি পালন করছেন অলরেডি, বা কোন জিনিসটা আপনি পালন করবেন। আর তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ভাত ডায়াবেটিসের শত্রু না, ডায়াবেটিস রোগীরাও ভাত খেতে পারেন, কিন্তু পরিমাণ অনুযায়ী খাবেন। ভাত ছাড়লে যে সুগার আপনার নর্মাল থাকবে, আর ভাত খেলেই যে আপনার সুগার বেড়ে যাবে সেটা কিন্তু না। তো আপনি কোন ভাত খাবেন সেটা যেমন ইম্পর্টেন্ট, আপনি কখন খাবেন, আপনি কতটুকু খাবেন, আপনি কার সঙ্গে খাবেন, ডাল বা প্রোটিন জাতীয় জিনিস কখন খাবেন, শাকসবজি কখন খাবেন, ঠান্ডা ভাত খাবেন না গরম ভাত খাবেন, সেদ্ধ ভাত খাবেন না আতপ চাল খাবেন, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করছে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের নেক্সট এই ভিডিও দেখতে পারেন, যেটাতে আমরা আলোচনা করেছি কি ডিম খেলে কি কোলেস্ট্রল বাড়ে কিনা। কারণ ডিম নিয়ে আমাদের অনেকের ভুল ধারণা থাকে যে ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যায়।